দলের জন্য অর্থই যে সর্বস্ব এবং সেটা কিভাবে একটা দলকে সম্পূর্ণ অনর্থের দিকে ঠেলে নিয়ে যেতে পারে, এটা কোনো বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল বিরোধী কোনো রাজনৈতিক দল অভিযোগ করছেন না। দুদিন আগে পর্যন্ত তিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন, তিনি এই অভিযোগটা করছেন যে টাকা ছাড়া তৃণমূলে আর কিছু হতো না। এবং দ্বিতীয়ত হচ্ছে সৌজন্য, এই সৌজন্য, এই তো আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় যে সৌজন্য বঙ্গ রাজনীতিতে উধাও হয়ে গিয়েছে। এই ঋজু দত্তকে সাহায্যের হাত বাড়িয়েছিল আর্চ রাইভাল বিজেপি, সেইটা একটা সৌজন্যের বিষয় হতে পারতো, কিন্তু তার জন্য তাকে একেবারে সাসপেন্ড করা হলো। আইপ্যাক, যে আইপ্যাক ভোট কুশলী সংস্থা, টিকিট দেওয়ার জন্য লাখ লাখ পর্যন্ত টাকা চাইছে বলে ঋজু দত্তরা অভিযোগ করছেন। দেখো, আমার 4টা পার্টে উত্তর আছে, একটু সময় দিবে। প্রথমত, বিজেপি যে উদারতা দেখিয়েছে সেটা সাধুবাদ। 2021 সালে নির্বাচনের পরে শুভ্র, আমি দেখেছি, আমার বইয়েও লিখেছি যে কিভাবে 5 দিনের মধ্যে 54টা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল। আসামে কেউ আশ্রয় নিয়েছিল, ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যার রাজ্যের আশ্রয় নিয়েছিল। প্রায় বেশ কয়েক হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, বহু মহিলা ধর্ষিত হয়েছিল এবং হাইকোর্টে মানে হস্তক্ষেপে তারপরে সিবিআই তদন্ত হয়েছিল। ফলে সেই জায়গা থেকে বিজেপি, কিন্তু আমি বলবো যে প্রথম থেকে বিজেপির সর্বস্তরের নেতারা সৌহার্দ্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। স্বয়ং শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তোমার চ্যানেলে আমি সেটা বলেছি যে তারা যেভাবে শান্তির বার্তা দিয়েছে, বিরলতম ঘটনা। যদি বিজেপি ক্ষমতায় না এসে যদি এবার তৃণমূল আবার ক্ষমতায় আসতো, কি হতো আমি সেটা আতঙ্কিত, মানে সেটা ভাবলে আতঙ্ক লাগে। কিন্তু আমার দ্বিতীয় পার্টটা আছে, এবং একই সাথে আমি তোমায় বলতে চাই যে মদন মিত্র থেকে শুরু করে একের পর এক নেতারা বলেছে আইপ্যাক হলো টাকা তৈরির মেশিন। আইপ্যাককে টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়, এটা কে বলেছে? এটা মদন মিত্র বলেছে, তোমার চ্যানেলে বলেছে যে, এবং টাকার বিনিময়ে মন্ত্রিত্ব পাওয়া যায়। তার মানে কি, মানে মন্ত্রিত্বটাও বিক্রি করা হতো এবং বিভিন্ন পদ বিক্রি করা হতো। টাকা তোলার মেশিন ছিল আইপ্যাক। এই টাকাগুলো বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে আইপ্যাকের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সিস্টেমেটিক্যালি টাকা তুলে ক্যাবাক স্ট্রিট পর্যন্ত যেত এবং কয়েক হাজার কোটি টাকা এইভাবে অ্যাকুমুলেশন হয়েছে। কিন্তু আমার তৃতীয় যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো যখন আমরা দিনের পর দিন রাখতাম, এই ঋজু দত্ত আমাদেরকে কিভাবে আক্রমণ করত। একজন অধ্যাপক আমি, কিন্তু আমাদের সম্মানকে বিসর্জন দিয়ে ঋজু দত্ত যে ভাষায় আমাকে আক্রমণ করতো বা আমার মতো সবাইকে আক্রমণ করত, সেটা কিন্তু ভোলার নয়। সেইটা তো আর তৃণমূল বলেনি যে এইভাবে তুমি আক্রমণ করো, কিন্তু কার্যত বলা যায় যে মানুষের মতন নয়, অমানুষের মতন ও আমাদেরকে আক্রমণ করতো। চতুর্থ যে বিষয়টা, দেখো, এই মুহূর্তে আমি 3 ধরনের তৃণমূল দেখতে পাচ্ছি। এক ধরনের তৃণমূল যে আমরা তো সাংসদ হতেই চাইনি, বিধায়ক হতেই চাইনি, দিদিমণি আমাদেরকে সাংসদ করেছে, বিধায়ক করেছেন, উনি আমাদের অনুরোধ করেছেন, তাই আমরা সাংসদ হয়েছি, যেমন দেব স্টেটমেন্ট দিয়েছে এরকম। আরেক ধরনের মানে ঋজু দত্তের মতন লোকরা, আমরা তো কিছুই জানি না, সব আইপ্যাক করে দিয়েছে। আরে তোমরা যে আইপ্যাক যদি করে থাকে দিনের পর দিন, তখন তোমরা কেন প্রশ্ন তোলনি? তোমরা ঋজু দত্ত কেন দিনের পর দিন এই অন্যায় অবিচার দেখে তোমরা চুপ করেছিলে? আমরা যখন সেগুলো প্রশ্ন তুলেছি, তোমরা আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করেছো, কারো বিরুদ্ধে মামলা করেছো, কাউকে জেলে পাঠিয়েছো। ঋজু দত্ত, তোমরা আজকে তোমরা ভালো সাজার চেষ্টা করছো। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই, যে এক ধরনের তৃণমূল নেতা, তারা এখন বলবার চেষ্টা করছে যে সব ভাইপো দোষ। ভাইপো যখন দোষ ছিল, এই প্রশ্নগুলো যখন বিরোধী থেকে শুরু করে সমাজের নানা স্তর থেকে যখন বলা হতো যে দিদিমণির ভাইপো কিন্তু কার্যত রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে এবং একটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তৈরি করেছে, তখন এই নেতারা যারা আজকে ভাইপোর বিরুদ্ধে কথা বলছে, তারা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ভাইপোর সেনাপতিত্ব তখন ছিল। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতিত্ব বলতো, তারা আজকে উল্টো সাইড দিয়ে বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।